হ্যালো এভরিওয়ান, নিকিস ডেইলি স্টোরিতে সবাইকে স্বাগত। তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আবারও নতুন একটা দিন, নতুন একটা ভিডিও তোমাদের সামনে নিয়ে চলে এসেছি। আর সারাদিনটা কী করি সেটাই শেয়ার করব। আজকে আমাদের কাছে খুব দুঃখজনক একটা দিন। সেটা কি কারণ ব্লগটা দেখতে থাকো তাহলেই বুঝতে পারবে। এর আগে তোমাদেরকে শেয়ার করেছিলাম যে আমাদের আইসক্রিমটার শরীরটা ভালো নেই। কিন্তু আজ আমাদের মধ্যে আমাদের আইসক্রিম মানে আমাদের বিল্লু পরশুটা আজকে আমাদের মধ্যে নেই। তারই আজকে শান্তি সস্তায়ন পুজো দেবে মা বাড়িতে। এর আগে পকায়ও আমাদের ছেড়ে চলে গেছে। পরপর দুটো একসাথে ধাক্কা একই বছরে। কিভাবে নিই বলো, তাই না? তো চলো, প্রকৃতির যা নিয়ম সেটাই ঘটে যাচ্ছে একই পরপরভাবে। এদিকে ঘুম থেকে উঠেই মনটা ভারাক্রান্ত অবস্থায় সমস্ত কাজগুলো করছি টুকটাক করে। এদিকে বিছানাটা সুন্দর করে ঝেড়ে নিলাম। তারপরে চলে এলাম ফ্রেশ হতে। মানে কথাও বেরোচ্ছে না। আমি পরের দিন ভয়েস ওভারটা দিচ্ছি। মনটা এত খারাপ, এত খারাপ। আমাদের যে আরেকটা বিড়াল আছে বিস্কুট, ও তো কিছুতেই বাড়িতেই থাকছে না। যেহেতু ওরা দুজন একসাথে মানে জন্ম নিয়েছে বা একই সাথে থাকতো, ওরও মনটা খুবই খারাপ। এদিকে আমি ফ্রেশ ট্রেশ হয়ে চলে এলাম। আর ওদিকে মা গোপাল দিয়ে পুজোর সমস্ত জিনিসপত্র গোছাচ্ছে। আমি মাকে বললাম আমি আসছি, বাসি জামাটা ছেড়ে তারপরে তোমার সাথে টুকটাক কাজগুলো করবো। এবার ওই সমস্ত কাজ করতে গিয়েও মনটা ভালোই লাগছে না। আর আমি আজকে উপোস থাকিনি। মাকে বললাম মনটা যেহেতু ভালো নেই, আমি আজকে উপোস থাকবো না। তুমি থেকো, তুমি পুজো দিও আর আমি সাথে হেল্প করব। তা মা বলল ঠিক আছে, চ। তাই আমি জলটাই খেয়ে নিলাম। সকালবেলা উঠে তো মোটামুটি আমি 1/2 লিটার জল খেয়ে নিই। এটা আমার রোজকার অভ্যেস। তো চলো কী করি না করি শেয়ার করব। আর এদিকে দেখো কালকে আইসক্রিমের ছবিটা বাঁধিয়ে এনেছি। যেহেতু ওর উদ্দেশ্যে পুজো করা হবে, তা ওর তো ফটো লাগবে। কিছুতেই আমি বাঁধাবো না। মাকে বলছিলাম মনটা এত খারাপ, চারিদিকে শুধু ছবিই থাকবে ওদের, ওদের এইটুকুনি স্মৃতি আমাদের কাছে থাকবে। তো ছবিটা নিয়ে মা চেয়ারের ওপর রেখে ওর গলায় মালা পরিয়ে দিয়েছে। এটা দেখতে একদমই ভালো লাগছিল না। আর এদিকে মা দেখো সমস্ত কিছু গুছিয়ে নিয়েছে। কিছুক্ষণ পর মামা আসবে পুজো করতে। ওদিকে মা সমস্ত জিনিসপত্রগুলো গুছিয়ে নিচ্ছে। তা মাকে বললাম বসে থেকে লাভ নেই, দুপুরবেলার জন্য তো কিছু একটা রান্না করতে হবে। অবশ্যই নিরামিষ রান্না করব, যেহেতু ঘরে নারায়ণ পুজো হবে, নারায়ণ ঠাকুর আসবে। তো সেখানে নিরামিষ না করে আর কি করব। তা ভাবছি ফুলকপি আলু দিয়ে একটু ভাজা করব, সেটাই কেটে নিলাম। আর অল্প একটু পালং শাক ছিল, সেটাই করে নেব। ওদিকে আগেই ডালটা আমি প্রেসার কুকারে সিটি বসিয়ে দিয়েছি। মুগ ডাল, মুগ ডাল করব। মটর ডাল খেতে আর ভালো লাগে না। তো মুগ ডালটাই করব বলেই বসিয়ে দিয়ে এসেছি। ডালটা বসিয়ে দিয়ে এসেই আমি সবজিগুলো কাটতে বসেছি। তো কেটে ফেটে নিই, চলো রান্না করার সময় আবার দেখা হচ্ছে। সবজি তো কেটে নিয়েছি, সমস্ত কিছু ধুয়ে নিয়েছি। আর ওদিকে ডালটা আমি একেবারে সম্বার দিয়ে বসিয়েছিলাম, এটাই সুবিধা। তো নামানোর আগেই আর একটু ঘি আর একটু ধনেপাতা দিয়ে নিলাম, দিয়ে একটু ফুটিয়ে নিয়ে এরপর ডালটা নামিয়ে নেব। এইভাবে এক সম্বরে ডাল করলে না বেশ ভালোই লাগে খেতে, খারাপ লাগে না খুব একটা। অনেকে বলে ভালো লাগে না, কিন্তু আমাদের বেশ এইভাবেই বাড়িতে ডাল হয়ে থাকে। ডালটা তো হয়ে গেছে। এরপর ফুলকপি আলুটা ভাজবো। কালো জিরে আর একটা শুকনো লঙ্কা দিয়ে এরপর ফুলকপি আলুটা ভেজে নেব। বেশ ভালো লাগে ফুলকপি আলু দিয়ে মাছের ঝোল, ফুলকপি আলু ভাজা, ফুলকপি আলু আ মটরশুঁটি দিয়ে মানে এই শীতকালে বেশ ভালোই লাগে খেতে। তোমরা কে, কে এরকম খেয়ে থাকো অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও তো। আমাদের বাড়ি প্রায়শই এরকম ফুলকপি আলু ভাজা হয়। তো ওইদিকে ফুলকপি আলুটা ভাজা হতে থাক। এরপর পালং শাকটা বসিয়ে দেবো। দিয়ে ওদিকে মামা যেহেতু পুজো করতে চলে আসবে, তো বেশিক্ষণ আর রান্নাঘরে থাকবো না। এদিকে ফুলকপি আলুটা প্রায় ভাজা হয়ে গেছে। আমি একটা পাত্রের মধ্যে ফুলকপি আলুটা নামিয়ে নেব। একটু কড়া কড়া করেই ভেজেছি। দেখে মনে হয় যেন ভাজা হয়নি, কিন্তু ভাজা হয়ে গেছে। আমি দেখলাম খুন্তি দিয়ে, মানে একটুখানি কেটে দেখলাম বেশ আলুটাও ভাজা হয়ে গেছে, ফুলকপিটাও সিদ্ধ হয়ে গেছে। তো এরপর আমি একদম ওই তেলের মধ্যেই পালং শাকটা বসিয়ে দেবো। পালং শাকটা বসানোর আগে একটু পাঁচফোড়ন আর একটু আদা কুচি দিলাম। পালং শাকে একটু আদা কুচি নিয়ে না দিলে না বেশ ভালোই লাগে না। তো পালং শাকটা রান্না করেই ভাবছি স্নান করে নেব। স্নান করে একেবারে পুজোর ওখানে চলে যাব। স্নান না করে তো যাওয়া যাবে না। সকালবেলা এমনি বাসি জামা ছেড়েছি। এদিকে দাদুকে ফোন করে জিজ্ঞেস করা হলো, একভাবে তো না খেয়ে আছি। মামা ফোন করে বললো আমার ০.৫ ঘন্টা মতন লেট হবে। তা দাদুকে ফোন করে জিজ্ঞেস করলাম একটু গরম গরম চা খাওয়া যাবে? বললো হ্যাঁ, কোনো ব্যাপার নয়।
উপসে গরম গরম একটু চা খাওয়া যেতেই পারে, কোনো সমস্যা নেই। তা মায়ের জন্য আর আমার জন্য একটু চা বিস্কুট করে নিলাম, মানে বিস্কুট নিয়ে নিলাম, একটু গরম গরম চা খেয়ে নিচ্ছি। চা খেলে না একটা আলাদা এনার্জি পাওয়া যায়। চাটা খেয়েই আমি স্নানে চলে যাব। দেখো চা খেয়েই স্নান টান করে এলাম। তা মা ওদিকে ডাকছে, মায়ের সাথে কথা বলছিলাম। মা ওদিকে ফল টল সমস্ত কিছু কাটা হয়ে গেছে। তা আমাকে বললো একটু দুব্বাটা বেছে দিতে হবে, দুব্বোটা বেছে নেব। দুব্বো লাগবে বললো পুজোতে, যেহেতু যজ্ঞ হবে। আর এমনি পুজোতে যজ্ঞতে বেলপাতা লাগে, এটাই দুব্বো লাগবে। আর এদিকে ঠাকুর ঘরে বসে কাজ করতে করতেই চলে এলো মামা। এই যে পুজো শুরু হয়ে গেছে, আমাদের আইসক্রিম মিষ্টি বাচ্চা ও আমাদের মাঝখানে সব সময় থাকবে, সব সময়। ও কোত্থাও যায়নি, আমরা এটাই মনে করি। আমরা শুতে খেতে বসতে সব সময় ওর কথা মনে করছি, কিছুতেই ভুলতে পারছি না। মানে কি বলবো, ভীষণ কষ্ট, ভীষণ। আর আমাদের বিস্কুটটা তো বাড়িতেই আসতে চাইছে না, ও এদিক ওদিক ঘুরে বেড়াচ্ছে। ও বুঝতে পেরেছে যে ওর ভাই আর নেই। যখনই ঘরে আসে ওকে একটুখানি এসে আদর করতো, তো ওটাই ওরও মনে পড়ছে হয়তো। আমরাই ভুলতে পারছি না, ও তো ভুলবে কি করে, তাই না? এদিকে পুজো তো সম্পূর্ণ হয়ে যাওয়ার পর খেতে হবে, না খেয়ে তো থাকতে পারবো না। খাবারটা বেড়ে নিয়েছি, মাকে বললাম বেলা হয়ে গেছে, কি হয়েছে, প্রায় 2:30 3টে বাজতে চললো ঘড়িতে। তো অল্প একটু ভাত খেয়ে নেবো, বেশি ভাত খেতে একদমই ভালো লাগছে না, যেহেতু বেলা হয়ে গেছে। তো বিকালে একটা জায়গায় যাওয়ার কথা আছে, তারপরে গান শেখানো আছে, পরপর অনেকগুলো কাজ রয়েছে, সব কিছুই করতে হবে তারই মাঝেই। তো মা তাই বলছিল ডালে একটু লবণ বেশি হয়েছে, কি চিন্তা করতে করতে এই যে রান্না করেছি, জানি না রান্নাটাও ভালো হয়নি। ওদিকে বিস্কুট ঘরে এসছে, বাবা ওকে খেতে দিল, ও খাচ্ছে। এখন ঘড়িতে প্রায় বাজে 6:30। আর একটু গরম গরম চা করে নিচ্ছি, ঘুমিয়েছিলাম খাওয়া দাওয়ার পর। তারপর গান শেখানো ছিল, গানটাও শিখিয়ে নিয়েছি। আর এদিকে চা করে নিচ্ছি, কাকিমা এসছে, কাকিমাকে বললাম যে একটু চা করছি, বসো। এটা তো রোজকার রুটিন, দেখতেই পাও যে আমরা তিনজন একসাথে বসে চা খাই। তো ভাই আজকে বলল আমার জন্য একটু গরম গরম চা বানা। এই শীতকালে লিকার চা হোক দুধ চা হোক, দুবেলা চা একটু লাগেই। আমাদের বাড়িতে এই সকাল আর বিকালবেলা চাটা না খেলে না কারোর ভালোই লাগে না। তো এদিকে দেখো চাটা প্রায় ফুটে গেছে, আর ওইদিকে ভাই এসে বলল আমার জন্য একটু চাল ভাজা দিস, চায়ের সাথে একটু চাল ভাজা। সেই দুপুরবেলা খাওয়া দাওয়া করেছে, ওর খিদে পেয়ে গেছে। তো চাটা প্রায় ফুটেই গেছে। সেই কবে চাল ভাজা আনা হয়েছে, আর কৌটোর মধ্যে ঢালা হয়নি। তাই বাবাকে বলছিলাম একটু কৌটোর মধ্যে ঢালতে পারো নি, চাল ভাজাটা নরম হয়ে গেলে কি হবে। সেই মনে হয় খুলেছিল, খুলে গার্ডার দিয়ে আটকে রেখেছে, আমি জানি না নরম হয়ে গেছে কি ভালো আছে জানি না। তো দেখা যাক, এই কৌটোর মধ্যে এই এখন আমি ঢেলে নিচ্ছি, যতটুকু ঢালা যায় ততটুকুই ঢেলে নেব। আর ওদিকে চাটা একটু ভালো করেই ফোটাচ্ছি, যেহেতু আদা দিয়েছি। সবারই মোটামুটি ঠান্ডা লেগেছে, তো একটু আদা দিয়ে চা খেতে সবারই ভালো লাগবে। ওদিকে চাল ভাজাটা ঢেলে নিলাম, আবারও রেখে দিলাম। আর এদিকে ভাইয়ের জন্যে একটু চাল ভাজা নিয়ে নিচ্ছি, ভাইকে আগে চাটা দিয়ে আসি, তারপরে আমরা চা খাবো। ওদিকে মনে হয় আমার স্টুডেন্ট চলে এসছে, শুনতে পাচ্ছি। তো কি করা যাবে, চাটা খেতে খেতেই শেখাতে হবে। তো চলো চাটা বেড়ে নিয়ে ঘরে যাই, তারপরে তোমাদের সামনে আসছি। এদিকে তোমাদেরকে বলছিলাম যে আমার স্টুডেন্ট শিখতে চলে এসছে, সত্যিই তাই। আর কি করা যাবে, চা খেতে খেতেই শেখাবো, ঝটপট শিখিয়ে নিয়েই এরপর আমার একটা জায়গায় যাওয়ার কথা ছিল, তোমাদেরকে বলেছিলাম যে একটা বার্থডে পার্টি রয়েছে, তো সেখানেই যাব। তো চলো ঝটপট শিখিয়ে নিই, পরে আসছি একদম, কেমন। হ্যালো এভরিওয়ান, রেডি হয়ে গেছি, গান টান শিখিয়ে নিয়ে একটু চা খেয়ে রেডি হয়ে গেছি। আমি আর ভাই যাব হচ্ছে, আমাদের বাড়িতে সৌভিক আসে। সৌভিক ভাইয়ের আজকে জন্মদিন, তো ওকে সারাদিন উইশ করিনি, এই রাতের বেলা সারপ্রাইজ দেবো বলে ওর জন্যেই যাচ্ছি ভাইয়ের বাড়িতে। আর ওদিক থেকে মৌকে নেব। মৌ মানে তোমরা হয়তো আমার ব্লগে দেখেছো, মৌ আমার বোন, বোনের মতনই আর কি। তো ভাই আমি মৌ মিলে সৌভিককে আজকে সারপ্রাইজ দেবো। তো চলো যাওয়া যাক, বেশ মজা হবে। এরকম ছোটোখাটো মজা কার না ভালো লাগে, তাই না? তো চলো কি করছি না করছি অবশ্যই শেয়ার। এদিকে কেক কেনার সময় ভিডিও ক্লিপ নিতে ভুলে গিয়েছিলাম। তো এই দেখো কেক নিয়ে চলে এসেছি, আরও তো ভীষণ খুশি। ও বলছিল আমি জানি তোরা আসবি, এটা কোনো মতেই অসম্ভব ছিল না, তোরা আসবি যত রাতই হোক না কেন। আর দুই ভাই এক জায়গায় হয়েছে, দেখো কোলাকুলি করছে। তো চলো কেক কাটার সময় তোমাদের সামনে আসছি, কেমন। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে সৌভিক, হ্যাপি বার্থডে টু ইউ। যা আমার গলাটা শুনে গেল।
হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে, হ্যাপি বার্থডে, হ্যাপি বার্থডে টু ইউ। সব ভিডিও আছে কিন্তু, সব ছেড়ে কিন্তু সব ব্লগ। দিয়ে বাবা এদিকে কেক টেক কেটে বাড়ি ফেরার পথে একটু বিরিয়ানি নিচ্ছি, কারণ আজকে মোটামুটি শনিবার, কারোর বাড়িতেই সেরকম মাছ মাংস হয় না। তো ঠিক আছে চলো, এটা জানতামও, আর আমি আর ভাই ঠিক করে নিয়েছিলাম যে আসার সময় বিরিয়ানি নিয়ে আসবো। তো ভাইয়ের জন্য চিকেন বিরিয়ানি আর আমার জন্য মাটন। তো দুজনে মিলে ভাগাভাগি করেই ও একটু চিকেন নিল, আমি একটু মাটন নিলাম। তো এই দিয়েই আজকে রাতের ডিনারটা কি করা যাবে। তো মা বললো আসার সময় খাবার নিয়ে আসতে, তো নিয়ে চলে এলাম। মা আর ভাত বসায়নি, মাকে বললাম যে আর ভাত বসাতে হবে না, আমরা বিরিয়ানি নিয়ে আসছি, ওটা খেয়েই শুয়ে পড়বো। হ্যালো এভরিওয়ান, আবার অনেকক্ষণ পর চলে এলাম। সন্ধ্যাবেলা গান শেখানো ছিল, তারপরে ঝপ করে রেডি হলাম। আজকে আমার একটা ভাইয়ের জন্মদিন ছিল, তো সেখানে গিয়েছিলাম, বেশ মজা হলো, ছোটোখাটো দেখতেই পেলে। আর বাড়িতে আসার সময় একটু বিরিয়ানি নিয়ে এসেছি। আর আজকে শনিবার, যেহেতু সবার বাড়িতেই মোটামুটি নিরামিষ, সেটা কোনো ফ্যাক্ট নয়, আনন্দটাই বড় ব্যাপার, খাওয়া দাওয়াটা বড় ব্যাপার নয়। তো ফেরার পথে একটু এই সামনে, আমাদের বাড়ির সামনে একটা বিরিয়ানি দোকান আছে, তো ওখান থেকে বিরিয়ানি নিয়ে এলাম। এসেই খাওয়া দাওয়া করে জাস্ট ফ্রেশ হয়ে একদম চলে এসেছি মশারির তলে। এসেই দেখছি মা সমস্ত বিছানাপত্র সমস্ত করে একদম রেডি। তো চলো, আর কি, ব্লগটা এখানেই শেষ করছি, আর কন্টিনিউ করছি না। আগামীকাল নতুন একটি ভিডিও নিয়ে বা ব্লগ নিয়ে চলে আসবো। ততক্ষণ তোমরা সুস্থ থেকো, ভালো থেকো। আজ আসি, টাটা।